ডক্টর মোহাম্মদ ইউনূসকে বর্তমান সময়ে আপনি কি বলে ডাকবেন? নোবেল বিজয়ী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ডাস্টবিন ইউনূস, রাজাকার ইউনূস নাকি সুদখোর ইউনূস? এখন সবচেয়ে যে নামটি তার বর্তমান সময় ভাইরাল হচ্ছে সেটি ডাস্টবিন ইউনূস নামে পরিচিত হয়েছে। কারণ যে মিথ্যাচার করে তিনি লন্ডনে গেলেন, যে তিনি হারমোনিয়াম অ্যাওয়ার্ড আনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি লন্ডনে যাচ্ছেন, অথচ লন্ডনের সেখানে গিয়ে দেখা গেল হারমোনিয়াম অ্যাওয়ার্ডের নামের তালিকায় তার নাম নেই, অথচ তিনি ডাস্টবিনে পরিণত হলেন। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাস্টবিনে পরিণত হলেন, চলুন দেখে আসি সেই প্রেক্ষাপট। এটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেলের বাইরে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা, উচ্চ পর্যায়ের বলেন বা তৃণমূলের নেতাকর্মীরা বলেন, অথবা আওয়ামী লীগকে ভালোবাসে এমন সব ব্যক্তিবর্গ যারা হৃদয়ে আওয়ামী লীগের আদর্শকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে, তারা ডাস্টবিন নিয়ে ডক্টর মোহাম্মদ ডাস্টবিন ইউনূসের হোটেল ঘেরাও করলেন। এখন সেখানে দেখা গেল যে কেউ কেউ ডাস্টবিন নিয়ে এই স্লোগান দিলেন যে সম্মানীয় লন্ডনবাসী, আপনাদের কারো কাছে কোনো রকমের ময়লা আবর্জনা থাকলে বাংলাদেশ থেকে আসা সেই ডাস্টবিন ইউনূসের ডাস্টবিনে আপনারা সেই ময়লা ফেলে যান, এবং ডাস্টবিনের গায়ে ইউনূসের ছবি লাগিয়ে তারপরে সেই ছবি নিয়ে লন্ডনের বিভিন্ন শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরনের মাইকিং করে চলেছেন। চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র। আপনারা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলুন, আপনারা নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলুন। সম্মানিত লন্ডন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেলের বাহিরে এত পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় করে আছে ডাস্টবিন নিয়ে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হোটেলে গৃহবন্দী অবস্থায় আছেন, তিনি বাইরে বেরোতে পারছেন না। চলুন দেখে আসি এটার ভিডিও চিত্র। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে ডাস্টবিন ইউনূসের লন্ডন সফর। লন্ডনে গিয়ে তিনি হারমোনিয়াম অ্যাওয়ার্ড না জিতলেও ডাস্টবিন জিতে নিয়েছেন, এবং সেই ডাস্টবিন জিতার পরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো চাপে বা যে কোনো কারণে 13ই জুন সকাল 9টা-10টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভিতরে সেই কাঙ্ক্ষিত বৈঠক হতে যাচ্ছে। এখন সেই বৈঠকের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের 18 কিংবা 20 কোটি জনগণ, এছাড়াও দেশি বিদেশি আন্তর্জাতিক মহলের সকল ধরনের গণমাধ্যম। এছাড়াও অপর আরেকটি বিষয়ের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের জনগণ তথা দেশি বিদেশি আন্তর্জাতিক মহলের সকল গণমাধ্যম কর্মীরা এবং গণমাধ্যম। এই বিষয়টি হলো টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে খোলা চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা তার আইনজীবীদের মাধ্যমে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে খোলা চিঠিটি প্রেরণ করলেন, সেই চিঠির উদ্দেশ্য ছিল টিউলিপ সিদ্দিকীর সম্পর্কে যেই সকল দুর্নীতির অভিযোগ বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার তথা রাজাকার বাহিনী তথা জামাত ইসলাম এনসিপির লোকজন করে আছে, সেই সকল অভিযোগ সেটা যে সত্য নয়, ভিত্তিহীন, সেই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য টিউলিপ সিদ্দিকী লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাইছিলেন। এখন সেই আমন্ত্রণে সাড়া দিবেন কিনা এই ডাস্টবিন ইউনূস, সেটার দিকেও তাকিয়ে থাকবে সারা বিশ্বের গণমাধ্যম তথা বাংলাদেশের সকল জনগণ। এছাড়াও এই যে ডাস্টবিন ইউনূসের লন্ডন সফরকে ঘিরে এত সকল কার্যক্রমের ভিতরেই ফিরে আসলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে, যাকে নিয়ে এত জলঘোলা পরিবেশ তৈরি করেছিলেন এনসিপি, জামাত ইসলাম এবং রাজাকারী সংগঠনের মব বাহিনীর যে সকল নেতাকর্মীরা আছে, এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছিলেন যে দরকারে তিনি ইন্টারপোলের সহায়তায় আব্দুল হামিদকে আবার দেশে ফিরিয়ে আনবেন। এখন দেখুন সরকারের মুখে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা তথা মব বাহিনী, রাজাকার, জামাত ইসলাম, এনসিপি তাদের সবার মুখে চুনকালি ঘষে দিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার দেশে ফিরে আসলেন। এখন এই যে ডাস্টবিন ইউনূসের লন্ডন সফরকে ঘিরে
এত সকল কর্মকাণ্ড ঘটে গেল, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ওভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, ডাস্টবিন ইউনূসের লন্ডন সফর, সেখানে কেন গেলেন, তারেক রহমানের সাথে বৈঠক হবে কিনা, টিউলিপ সিদ্দিকীর খোলা চিঠির উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার সাথে বৈঠকে বসবেন কিনা, অপরদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশে ফিরে আসলেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাস্টবিন দিয়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা লন্ডনে তার যে হোটেল ঘিরে রেখেছেন এবং তিনি বর্তমান সময়ে যে ডাস্টবিনে গৃহবন্দী হয়ে আছেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করতে চাই যে তিনি কিভাবে ডাস্টবিনে গৃহবন্দী হয়ে আছেন। এখন এই আলোচনা যদি আপনি করতে যান তাহলে একটু পিছনের প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। তখন দেখতে পাবেন যে বাংলাদেশের পয়লা বৈশাখ উদযাপনের সময় বা বাংলাদেশের যে বাংলা বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠান, সেখানে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করে শেখ হাসিনার ভূতের মূর্তি তৈরি করে এবং শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, ছাত্র সমন্বয়করা, জামাত ইসলামের লোকজন এবং বাংলাদেশের রাজাকারী যে সকল সংগঠন আছে তাদের সকল নেতাকর্মীরা। এখন তারই পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন লন্ডনে পেয়ে গেলেন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা, উচ্চ স্তর, নিম্ন স্তর, তৃণমূল স্তর, এছাড়াও আওয়ামী লীগকে ভালোবাসে এমন জনগণ যারা আওয়ামী লীগের আদর্শ হৃদয়ে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে, তারা বর্তমান সময় ডাস্টবিন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেলকে ঘিরে রেখেছে যে তিনি যদি কোনো প্রকারে বাইরে বের হন তাহলেই তাকে ডাস্টবিনে ভরে একদম ছিলগালা করে তারপরে ডাস্টবিন বানিয়ে বাংলাদেশে ফেরত পাঠাবে। এটা হচ্ছে ডাস্টবিন ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের প্রেক্ষাপট। এখন লন্ডনে কেন গিয়েছিলেন তিনি? লন্ডনে গিয়েছিলেন মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে হারমোনিয়াম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানাইছে। এখন আসলে এটা যে কত বড় মিথ্যা কথা সেটা গণমাধ্যমে প্রকাশ পেল যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড যে সকল ব্যক্তিদের দেয়া হবে তাদের নামের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই। এই সকল মিথ্যা ভুয়া ভিত্তিক গুজব ছড়িয়ে তিনি লন্ডনে গেলেন। সেখানে লন্ডনে যাওয়ার পরে এই ডাস্টবিনে পরিণত করলেন নিজেকে। এর পরবর্তীতে দেখা গেল তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে প্রবাস যাপন করছেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে বা বাংলাদেশে না ফিরতে পারে তাহলে এটা তো 100% সত্য কথা যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে এবং বাংলাদেশে বিএনপি সরকার গঠন করতে চলেছে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এবং বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে এই যে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, হাত পাখা বা যে ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে আছে, যদি বিএনপি এককভাবে 300 সিটে নির্বাচন করে তাহলে এককভাবে 300 সিটই জয়যুক্ত হয়ে বিএনপি বাংলাদেশের সরকার গঠন করবে। এটা হচ্ছে বর্তমান সময় বিএনপির বাংলাদেশের প্রেক্ষাপট। এখন সেই বিএনপির কর্ণধর জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে প্রবাস যাপন করছেন। এখন তিনি যেহেতু লন্ডনে আছেন আর বাংলাদেশের ক্ষমতায় যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে গেলেন তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে কোনো চাপের কারণে হোক বা যে কোনো পরিস্থিতির কারণে হোক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভিতরে একটা বৈঠক হতে চলেছে 13 জুন সকাল 9টার দিকে। এই খবরটা বর্তমান সময়ে বাংলাদেশের সকল গণমাধ্যমে, দেশি বিদেশি বা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে গেছে। এখন কথা হলো এই যে বৈঠকটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভিতরে, এখানে তারেক রহমান কি আদায় করে নিতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে? তিনি কি ডিসেম্বরেই নির্বাচন করাতে পারবেন বা ডিসেম্বরেই নির্বাচন নিয়ে তার যে শক্ত অবস্থান সেটিকে ধরে রাখতে পারবেন? অথবা দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানকে কতটা হিপনোটাইজ করে তার যে মনের বাসনা বা তার যে হৃদয়ের আশা বা তার যে পরিকল্পনাগুলো সেগুলোকে প্রণয়ন করে নিতে পারেন? তিনি কি এটা তারেক রহমানকে বোঝাতে সমর্থ হবেন যে নির্বাচন 2026-এর এপ্রিলে, জুন কিংবা জুলাইতে হবে? এরকমের আশাবাদ তারেক রহমান কি তার মেনে নিবে? এই সকল বিষয়ের দিকে তাকিয়ে থাকবো আমরা তথা বিশ্বের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ তথা বিশ্বের সকল আন্তর্জাতিক মানের গণমাধ্যম।
এছাড়াও দেখা যাবে যদি তারেক রহমান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবকে মেনে নেয়, তাহলে এটা বলতে বাধ্য হচ্ছে যে বিএনপি নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কারণ হচ্ছে যদি সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এরা যদি জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করে দিতে পারে বা প্রকাশিত করতে পারে, সেখানে ৭২-এর সংবিধান বাতিল হয়ে যাবে। এবং যদি ৭২-এর সংবিধান বাতিল হয়ে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সর্বা হয়ে যাবেন। তাকে স্পর্শ করার মতন ব্যক্তি বাংলাদেশের কোনো কেউ থাকবে না, এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা অন্য যারাই আছেন, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এনসিপি এবং জামাত ইসলাম তো ডক্টর মোহাম্মদ ইউনূসের একদম আস্থাভাজন দল, এবং তারা হচ্ছে মুরিদ, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে তাদের পীর। তাদের কথা না বললে নয়, তারা এই সকল বিষয় সবকিছু হাসি মুখে মেনে নেবেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের যেই তিনটি দল একের পরে এক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের অবস্থান কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত করতে পারেন, তাহলে এই তিন দলের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। আপনি লিখিত নিতে পারেন আমার কাছ থেকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকে যদি তারেক রহমানকে হিপনোটাইজ করে যে নির্বাচন 2026-এর এপ্রিলে কিংবা জুন জুলাইতে হবে, এটা মানিয়ে নিতে পারেন, তাহলে 2026-এর এপ্রিলের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে ফেলবেন এবং নিজেকে তিনি সর্বা হিসাবে ঘোষণা করবেন। এতে বিএনপির যেমনি কপাল পুড়ে যাবে, তেমনি জাতীয় পার্টি তথা আওয়ামী লীগের কপাল তো পুড়ে যাবেই। তো দেখতে থাকুন, এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে বিশ্বের সমস্ত রাজনৈতিক নেতাকর্মী এবং বিশ্বের সমস্ত গণমাধ্যম, আন্তর্জাতিক, দেশি বিদেশি যত গণমাধ্যম আছে, সবাই তাকিয়ে থাকবে এই বৈঠকের দিকে। এই বৈঠকেই নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বা শেখ পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে যে সকল আর্থিক দুর্নীতির বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করে আসছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, এনসিপি, জামাত ইসলাম তথা বাংলাদেশের রাজাকারী যে সকল সংগঠন আছে বা তাদের সদস্য আছে, তারা আওয়ামী লীগের এই সকল নেতাকর্মী তথা শেখ পরিবারের লোকজনের উপর যে ধরনের দুর্নীতির অভিযোগ করে আসছিলেন, তার কবল থেকে বাদ যায় না শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকীও। অথচ টিউলিপ সিদ্দিকী ব্রিটিশে জন্মগ্রহণ করা একজন ব্রিটিশ নাগরিক, এবং তার জন্ম থেকেই লন্ডনের লেবার পার্টির সাথে তার রাজনৈতিক ক্যারিয়ার জড়িয়ে ফেলেছিলেন, এবং লন্ডনের লেবার পার্টি থেকে তিনি বহুবার এমপি, মন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এখন তিনি আওয়ামী লীগের ক্ষমতা আমলেও তিনি লন্ডনের সেই লেবার পার্টির একজন মন্ত্রী ছিলেন, এবং যখন আওয়ামী লীগের পতন হলো, তখন তার নামে যে দুর্নীতির অভিযোগ করা হলো, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থের কারচুপি করে রাশিয়ার যে কোনো সংস্থার মাধ্যমে তিনি টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে লন্ডনে বিভিন্ন রকমের ফ্ল্যাট, কম্পার্টমেন্ট এগুলা কিনেছেন। এই সকল যে দুর্নীতির অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে বরাদ দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকী নিজের বিরুদ্ধে ব্রিটিশ গোয়েন্দা দ্বারা তদন্ত করালেন, এবং ব্রিটিশ গোয়েন্দারা 7 দিন তদন্তের পরে এই রিপোর্ট দিলেন যে টিউলিপ সিদ্দিকীর নামে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি। এখন এই সকল বিষয় নিয়ে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা খোলা চিঠি ছুড়ে দিয়েছেন তার আইনজীবীদের মাধ্যমে। সেই চিঠিতে এরকমের লেখা ছিল যে আসুন আমরা এক টেবিলে বসি, অথবা লাঞ্চ করি, অথবা ডিনার করি, সেখানে আমরা আলোচনা করি আমাদের ভিতরে কি কি ধরনের ভুল বোঝাবুঝি আছে। আপনি আমাকে বিভিন্ন রকমের দুর্নীতির দায় সাব্যস্ত করছেন, এটা হয়তো আপনি আমাকে ভুল বুঝছেন বা আমি আপনাকে ভুল বুঝতেছি, আসুন আমরা একসাথে বসি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিউলিপ সিদ্দিকীর সাথে এই খোলা চিঠির প্রতি উত্তরে বৈঠকে বসেন, তাহলে টিউলিপ সিদ্দিকী নিজেকে নির্দোষ প্রমাণিত করতে বাধ্য হবেন। এটা তো আপনারা বুঝতে পারছেন, যেহেতু ব্রিটিশ গোয়েন্দারা তার নামে কোনো রকমের দুর্নীতির অভিযোগ আনতে পারে না, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসও পারবে না। এজন্য তিনি যদি সেই বৈঠকে বসেন, তাহলে টিউলিপ সিদ্দিকী যদি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে, তাহলে আওয়ামী লীগের সকল নেতাকর্মী তথা শেখ পরিবারের লোকজনও তারা নিজেদের নির্দোষ দাবি করতে সমর্থ হবে। এছাড়াও যদি টিউলিপ সিদ্দিকীর সাথে বৈঠকে নাও বসেন, তাহলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা, শেখ পরিবারের লোকজন তারা নিজেদের নির্দোষ দাবি করবে আন্তর্জাতিক, দেশি, বিদেশি এবং সকল উচ্চ স্তরে গণমাধ্যমে, এবং আন্তর্জাতিকভাবে এটা তারা বুঝাতে সক্ষম হবে যে তারা নির্দোষ ছিল। এজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে বৈঠকে বসে নাই। লন্ডনে বসে ডাস্টবিন ইউনূস যখন এই সকল ঝামেলার ভিতরে পড়ে গেছেন,
তারই মাঝখানে ফিরে আসলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে, যার বিদেশ যাত্রার পরে বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের সমস্ত রাজাকার বাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা পরিষদ, এনসিপির লোকজন, জামাত ইসলামের লোকজন সবাই বিভিন্ন রকমের দোষে দূষিত করছিল বাংলাদেশের প্রশাসনকে এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে, যে শাহাবুদ্দিন চুপ্পু ষড়যন্ত্র করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ত্যাগে সহায়তা করেছিলেন এবং তাকে সেফ এক্সিট করে দিয়েছিলেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা একথাও বললেন যে দরকারে ইন্টারপোলের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশে ফিরে আনবেন। এখন এই সকল উপদেষ্টা, জামাত ইসলামের লোক, এনসিপির লোক তথা রাজাকার বাহিনীদের মুখে চুনকালি ঘষে দিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আবার দেশে ফিরে আসলেন। এখন আপনি চিন্তা করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কোন ধরনের ব্যক্তি ছিলেন। তিনি এমন একজন ব্যক্তি যে তার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো রকমের দুর্নীতির ছিটাফোঁটাও আপনি খুঁজে পাবেন না এবং তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ থেকে তিনি যতবার নির্বাচনের প্রার্থী হয়েছেন বা যতবার নির্বাচন করেছেন তিনি বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়ে আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় এমপি, মন্ত্রী, মিনিস্টার, এছাড়াও স্পিকার, রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। এখন এরকমের একজন মানুষ তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করলেন, আবার স্বেচ্ছায় দেশে ফিরে আসলেন। এটার প্রেক্ষাপট যে কি হবে সেটা একমাত্র আওয়ামী লীগ জানে তথা উপরওয়ালাই জানে। এরই মাঝখানে দেখা গেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মব বাহিনী, রাজাকার বাহিনী, এনসিপি, জামাত ইসলাম এবং সরকারের উপদেষ্টা পরিষদকে উদ্দেশ্য করে একটা হুমকি দিয়ে রাখলেন যে এদের বিরুদ্ধে তিনি 1971-এর মতন আরেকটা মুক্তিযুদ্ধ করবেন, দরকারে অস্ত্র হাতে নিয়ে। ঠিক তখনই দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে। এদিক থেকে এটাও বলা যায় যে আওয়ামী লীগ যদি এ ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে তাহলে ভারতের এই সকল সেনাবাহিনী বলে বা প্রশাসনিক কর্মকর্তারা তারা শান্তি বাহিনীর নামে আওয়ামী লীগের সাথে আবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে রাজাকার মুক্ত করবে। তো দেখা যাক দর্শক, ডাস্টবিন ইউনূসের লন্ডন সফরে তারেক রহমানের সাথে বৈঠকে কি কি হয়, টিউলিপ সিদ্দিকীর সাথে বৈঠক হয় কিনা এবং বর্তমান সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশে ফিরে আসলেন এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কতটা শক্ত অবস্থান ধরে রাখতে পারে, এছাড়াও লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাস্টবিনের ভিতরে ঢুকে কোন অবস্থায় ডাস্টবিন বন্দী হয়ে জীবন যাপন করেন, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।